চেক চেক। স্টার্ট। নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর দেখতে শুরু করেছেন এনকে ডিজিটালের থার্ড আই। কথা ছিল অরিন্দম বিশ্বাস আসবেন আজ সকালে, কিন্তু একটা বিশেষ অসুবিধার জন্য উনি আজ আসছেন, সকালে আসছেন না, রাতে আসছেন। রাতে আমরা যে এক্স ফ্যাক্টর অনুষ্ঠান দেখাই তার বদলে অরিন্দম বিশ্বাস আসবেন। যাই হোক, আজকের বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বাউন্স ব্যাক করবেন, তিনি কি ফিরে আসবেন। আজকের অনুষ্ঠানটা তড়িঘড়ি আনতে হলো একটাই কারণে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একটা ভিডিও বার্তা দিয়েছেন এবং সেই ভিডিও বার্তায় তিনি ফিরে আসার আহ্বান জানিয়েছেন। শুভেন্দু অধিকারী কি পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে মুছে দিতে? যেভাবে তৃণমূল একেবারে ঘরে বসে গিয়েছিল, তৃণমূলের প্রতিটি নেতা কেউ পালিয়ে গিয়েছে, কেউ আত্মগোপন করেছে, কেউ বা ঘরের মধ্যেই বসে আছে, সেই অবস্থায় বিভিন্ন নেতা যখন বিভিন্ন রকম মন্তব্য করছেন, যেমন ধরুন কাকলি ঘোষ দস্তিদার, তিনি দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী, অনেক দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেছেন। শুধু পাশে থাকেননি, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নানাভাবে পুরস্কৃত করেছেন। যেই তার লোকসভার পদটি চলে গেল, তিনি হয়ে গেলেন বিবেকের ভূমিকায় অবতীর্ণ হতে। তিনি এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন রকম কথা বলছেন, নানা রকম বিষোদাগার করছেন, ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি। অনেকেই আছেন, বিতাড়িত একজন বিধায়ক আছেন, মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তিনি নানা রকম কথা বলছেন। এই যে এইরকম অবস্থায় আদৌ কি মানে ফিরতে পারবে বিজেপির কাছ থেকে তৃণমূল? তৃণমূলের যে অবস্থা তাতে আমরা এখন দেখতে পাচ্ছি তৃণমূলের 41% ভোট আছে, আর বিজেপির আছে 45% ভোট, অর্থাৎ 55% ভোটে কিন্তু বিজেপির বিরুদ্ধে। এবং গতকাল ফলতার যা রেজাল্ট দেখলাম তাতে সিপিআইএম অভাবনীয় রেজাল্ট করেছে, তারা দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এবং এই সিপিএম এর যত বেড়ে ওঠা ততটাই কিন্তু বিজেপির কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়াবে। দুশ্চিন্তার ভাঁজ বাড়াবে এই কারণে বলছি, কারণ সিপিএম এর একটা বিরাট শতাংশ, 22.5% ভোট বিজেপিতে চলে গিয়েছিল। সিপিএম যদি শক্তিশালী হয়, সিপিএম এর কি এজেন্ডা ছিল? আগে রাম পরে বাম, রাম তো এসে গিয়েছে, এবার পরে বামকে আনতে গেলে কি করতে হবে? সিপিএম এর ভোট সিপিএম কে ফেরত নিতে হবে, সিপিএম এর যে ভোটটা বিজেপিতে গিয়েছিল সেখান থেকে কিছু ভোট ফেরত নিতে হবে। এই যে ফেরত নেওয়ার প্রক্রিয়া, এটা কিন্তু ফলতা দেখিয়ে দিল। ফলতায় তৃণমূল চতুর্থ স্থানে, অর্থাৎ অবশ্য তৃণমূলের প্রার্থী সেখান থেকে নাম আগেই উইথড্র করেছিলেন, যাকে সে কথা, কিন্তু এই যে তৃণমূলের চতুর্থ স্থান এবং দ্বিতীয় স্থানে সিপিআইএম এর উঠে আসা, এটা কিন্তু ভীষণ সিগনিফিকেন্ট, ভীষণ তাৎপর্যপূর্ণ। এবং এই ঘটনা যদি বিভিন্ন জায়গায় ঘটতে থাকে, যে সিপিএম তো আগে রামকে নিয়ে এসেছে, রাম এসে গেছে, এবার বামকে আনতে হবে, বামকে আনতে হলে সিপিএম কে শক্তিশালী হতে হবে, এবং সিপিএম যতই শক্তিশালী হবে তত কিন্তু বিজেপির ভোট শতাংশ কমবে। ঠিক শুনছেন, এখনো কিন্তু 41% ভোট তৃণমূল ধরে রেখেছে, 45% ভোট বিজেপির কাছে, অর্থাৎ তফাৎ কিন্তু 4-5%, 45 বা 46%, 4-5% ফারাক, খুব বেশি তফাৎ না। সিপিএম যদি তাদের ভোট 5% নিয়ে নিতে পারে, তাহলে কিন্তু লড়াইটা জমে ক্ষীর হয়ে যাবে। এবং এই লড়াইটাই কিন্তু আমরা দেখার জন্য অপেক্ষা করছি আগামী লোকসভা নির্বাচনে। এবং এই যে বিভিন্ন কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ভিডিও বার্তায় বলেছেন যে তাকে অন্তত 150 আসনে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। আমি 150 আসন নাই বা ধরলাম, যদি 120-25টা আসনও এইরকম হয় যে কাউন্টিং থেকে লোক বের করে দেওয়া, ইভিএম বদলে দেওয়া, ইত্যাদি ইত্যাদি ঘটনা তো ঘটেছে, এটা বাস্তব সত্য, এবং তার কোনো ভিডিও ফুটেজ বা তার সিসিটিভি ফুটেজ নির্বাচন কমিশন দেখাতেও চাইছে না। ফলে এখানে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। আমি বলছি না যে সবটাই কিন্তু বিজেপি চুরি করে জিতেছে বা সবটাই ভোট চুরি হয়েছে, এরকম নয়। তৃণমূলের বিরুদ্ধেও কিন্তু নানান অভিযোগ ছিল, নানান সময়ে নানা তৃণমূল নেতারা বিভিন্ন রকম দুষ্কর্মে, নানা রকম তোলাবাজিতে জড়িয়ে পড়েছিল। এটা তৃণমূলের নিশ্চয়ই একখানা বড় মানে ধাক্কা, এবং তৃণমূলের পরাজয়ের পেছনে এটা একটা বড় কারণ। কিন্তু যেটা বলা হচ্ছে যে সম্পূর্ণ ধর্মীয় মেরুকরণ হয়ে গিয়েছে, সম্পূর্ণভাবে অ্যান্টি ইনকমবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতা, এটা মানতে আমরা নারাজ। আমরা যে সমীক্ষা দেখিয়েছিলাম তাতে বলেছিলাম
যে তৃণমূল 222 থেকে 228টি আসন পাবে। 222 228 না হলেও 210টি আসন পাওয়ার জায়গায় তৃণমূল ছিল। এখনো বলছি তৃণমূল ছিল। যে কোনো কারণেই হোক তারা তাদের দুর্গ রক্ষা করতে পারেননি, অর্থাৎ কাউন্টিংয়ে তাদের এজেন্টকে ধরে রাখতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে বিজেপির লোকেরা ওই কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরে কাউন্টিং এর ভেতরে ছিল। আমরা কিন্তু এই আশঙ্কাটা অনেক আগেই করেছিলাম যে বিজেপি বা আরএসএস এর লোকজন নিরাপত্তা বাহিনীর পোশাক পরে পশ্চিমবাংলা দাপিয়ে বেড়াতে পারে, এই আশঙ্কাটা করেছিলাম। আজ হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন, কিন্তু এই আশঙ্কার কথা আমরা বলেছিলাম। আমরা বলেছিলাম যে তৃণমূলের যে যারা টিকিট পাননি তারা একটা অংশ কিন্তু সাবোটাজ করবেন, এবং যারা টিকিট পেয়েছেন তাদের মধ্যে অনেকেই একেবারে ফ্রেশার, নতুন মুখ, তাদের সাংগঠনিক দক্ষতা নিয়ে প্রশ্ন কিন্তু আছেই। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তাদের দল, তারা ঠিক করবেন। কিন্তু আমরা মানে হুইসল ব্লোয়িংটা কিন্তু অনেক আগেই করেছিলাম, এবং এই আগে করার ফলে আমাদের কাছে নানা রকম কটূক্তি, বক্রোক্তি, নানা রকম থ্রেট, হুমকি ইত্যাদি এসেছে, এবং আজকের দিনেও এসে যাচ্ছে। যেমন এক ভদ্রলোক ফোন করে বললেন, আপনার কাছ থেকে এত টাকা পাই, আপনি কেন দিচ্ছেন না? কিসের টাকা মশাই, কিসের টাকা? এই যে পান তার একটা ডকুমেন্টেশন থাকবে তো। এই যে এরকম ভাবে আমাদেরকে থ্রেট করা হচ্ছে, আমাদেরকে চাপে রাখা হচ্ছে, এই চাপে রাখার আমাদেরকে লাভ নেই। চাপে রেখে আমরা এভাবে চাপে পড়বো না। আমরা আমাদের দর্শকদের কাছে দায়বদ্ধ। দর্শকেরা আমাদের কাছে মানে যা প্রত্যাশা করেন আমরা সেটা দিতে দায়বদ্ধ আছি। যাই হোক, আমি চলে আসি আজকের অনুষ্ঠানের বিষয়ে। আজকে আমরা আলোচনা করছি শুভেন্দু কি পারবেন মমতাকে মুছে ফেলতে। আমি এক কথায় উত্তর দিচ্ছি, এটা শুভেন্দু কেন, কারোর পক্ষেই সম্ভব না। মমতা বন্দ্যোপাধ্যায় একজন স্ট্রিট ফাইটার, তিনি মাটি থেকে উঠে আসা মানুষ। তিনি কোনো রাজ পরিবারে বা জমিদার পরিবারে জন্ম নেননি। তার এমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই যে তার বাবা, কাকা, জ্যাঠা এনারা সব বড় বড় রাজনৈতিক নেতা ছিলেন, এরকম না। কিন্তু শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে তার বাবা বড় নেতা ছিলেন, তিনি তার পুত্র হয়ে তার উত্তরাধিকার বহন করে চলেছেন। এই যে মানে স্ট্রিট ফাইটার এবং পারিবারিক সূত্রে নেতা হওয়া, দুটোর মধ্যে তো তফাৎ আছেই। আজকে দেখছেন, আমরা যেটা বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তাই বলেছেন যে মানুষের মনে উচ্ছ্বাস নেই। যে একটা এত বড় জয় হলো, এত বড় ভিক্টরি হলো, তারপরেও মানুষ কেন নিশ্চুপ? মানুষ কেন তার প্রতিক্রিয়া দিচ্ছেন না? রাস্তাঘাটে কোথাও কোথাও কেন মানুষের মধ্যে সে আনন্দ উচ্ছ্বাসটা দেখছি না, যেটা 2011-তেও আমরা দেখেছিলাম পরিবর্তনের পর। যখন একটা রাজ্যে পালা বদল ঘটে, পরিবর্তন ঘটে, বেশ কিছু মানুষ তো আনন্দিত হয়, এবং তার জন্যই তো পালা বদলটা ঘটে। সে আনন্দ উচ্ছ্বাসটা কেন দেখছি না? তাহলে কি সবাই মানে চুপ করে আছেন, অপেক্ষা করছেন কোনো একটা কিছু? আমার যতদূর মনে হচ্ছে এই উচ্ছ্বাস না থাকার কারণ হচ্ছে, কারণ সিপিআইএম যদি ভালো ফল করত, সিপিআইএম যদি সমস্ত জায়গায় ভালো ফল করত, অন্তত অর্ধেক আসনে যদি দ্বিতীয় স্থানে তারা থাকতো, তাহলে কিন্তু এই উচ্ছ্বাসটা আমরা দেখতে পেতাম। কারণ সিপিআইএম এর যে মানুষগুলো বিজেপিকে ভোট দিয়েছিলেন, বা বামফ্রন্টের যে মানুষগুলো বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা কার্যতই উচ্ছ্বসিত হতে পারছেন না। কারণ বিজেপির সাথে তাদের আইডিওলজিক্যাল একটা তফাৎ, আদর্শগত একটা তফাৎ ছিলই। তারা তৃণমূলকে সরাতে বিজেপিকে ভোট দিয়েছেন, কিন্তু তৃণমূল তো সরেছে, বিজেপি এসে কি করছে? সেই প্রশ্নের উত্তর খুঁজবে একটা ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের থার্ড আই। শুভেন্দু কি পারবেন মমতাকে মুছে দিতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা প্রথমেই বলেছি, না, তিনি পারবেন না, বরং মমতা বাউন্স ব্যাক করার জন্য তৈরি। 41% মানুষের জনসমর্থন আছে, মাত্র 5-6% তফাৎ বিজেপির থেকে। যেভাবে বিজেপি জিতুক, বিজেপি তো জিতেছে, কিন্তু এই জেতার মার্জিনটা এত কম, 5-6%, সেটা যে কোনো সময় উল্টে যাওয়ার পক্ষে, উল্টে যেতে পারে যে কোনো সময়। আমি বলছি না যে 5 বছর আগে উল্টাবে, কিন্তু 5 বছর পরে তো উল্টাতে পারে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার পুরনো ইমেজে ফিরে যান, যেভাবে হকার নিয়ে তিনি সরব হয়েছেন, যেভাবে মানুষকে হয়রান করা হচ্ছে বুলডোজার দিয়ে বিভিন্নভাবে, এই যে স্বাস্থ্যসাথী ধরুন, সবাই পেতেন, এখন আর স্বাস্থ্যসাথী মধ্যবিত্ত উচ্চবিত্তরা পাবেন না। পাবেন কারা? একেবারে প্রান্তিক, যাদের বাড়িতে পাকা দেওয়াল নেই, যাদের দু চাকার কোনো বাহন নেই, যাদের বাড়িতে স্মার্টফোন নেই, এরকম মানুষেরা পাবেন। কন্যাশ্রীর রূপশ্রী কি হবে কেউ জানে না। কেউ জানে না যে লক্ষ্মীর ভাণ্ডার আদৌ কারা পাবেন। মাননীয় উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি অবশ্য বলেছেন যে যারা
লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, কিন্তু এত রকম কথা ভেসে আসছে, সরকারি তরফে নোটিফিকেশন জারি করে কেন জানানো হচ্ছে না এটা আমি জানি না। ডিএ কবে পাবেন তার কোনো মানে নিশ্চয়তা আমরা এখনো পাইনি সরকারের কাছ থেকে। পাবেন এটা শুনছি, কিন্তু কবে পাবেন জানি না। সপ্তম পে কমিশন এপ্রিল মাস থেকেই লাগু হওয়ার কথা ছিল যদি তৃণমূল আসতো, কিন্তু মে মাস চলে যাচ্ছে, এখনো সেটা লাগু হয়নি, কবে হবে তাও জানি না। এর মধ্যে কেন্দ্রীয় সরকার থেকে বিরাট টাকার একটা অনুদান এসেছে রাজ্য সরকারের কাছে। অনেক পুরনো টাকা যেগুলো আটকে রাখা হয়েছিল সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে যে একটা প্রতিহিংসা পরায়ণ মানসিকতা নিয়ে কেন্দ্রীয় সরকার চলছে। এখনো যে বিরোধী রাজ্যগুলো আছে তারা কিন্তু এখনো অনেক টাকা পাবে, তাদেরকে সেই টাকাগুলো পাওনা টাকা দেওয়া হচ্ছে না। অথচ পশ্চিমবঙ্গে পালাবদল হতেই কিন্তু টাকার বন্যা বইছে কেন্দ্র থেকে। এই টাকাটা যদি পালাবদলের আগে হতো রাজ্যের আরো উন্নয়ন করা যেত। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো ব্রিজ তৈরি করছেন, কখনো মূর্তি বসাচ্ছেন, কখনো কোনো মানে স্থাপত্যে শিলান্যাস করছেন, ইত্যাদি ইত্যাদি দেখেছি, বা স্থাপত্য উদ্বোধন করছেন। এখন দেখছি কি সব ভাঙচুরের দৃশ্য, সব ভেঙে দাও, সব গুড়িয়ে দাও, সব বুলডোজার চালিয়ে দেওয়ার দৃশ্য। এটা মানুষ ভালোভাবে নিচ্ছেন না, এইটা মানুষ নিচ্ছেন না। আপনি যদি আপনার কিছু করতেই হয় আপনি নতুন কিছু করুন, পুরনোকে মুছে ফেলে পুরনোকে বুলডোজ করে দিয়ে আপনি যেটা করতে চাইছেন সেটা কিন্তু হয় না। এই যে লেনিনের মূর্তি ভাঙছেন বা ধরুন বিশ্ব বাংলার লোগো ভাঙছেন, আর এতে কিন্তু আপনাদের সুনাম হচ্ছে না। আপনারা যদি বিশ্ব বাংলার পাশাপাশি লেনিনের পাশাপাশি আপনারা যদি শ্যামাপ্রসাদেরও মূর্তি বানাতেন আরো বেশ কয়েকটা, তাহলে কিন্তু মানুষের কিছু বলার ছিল না। আপনারা পুরনো যা কিছু সব কিছু ভেঙে দিয়ে নতুন করে সব গড়তে চাইছেন, এটা কিন্তু মানুষ ভালোভাবে নিচ্ছে না। আমাদের কাজ হুইসল ব্লোয়িং করা, আমরা হুইসল ব্লোয়িং করলাম। এবার মানুষ মানে কি রিয়াকশন দেবেন, সরকার কি রিয়াকশন দেবেন সেটা আমাদের হাতে নেই, কিন্তু আমরা আগে থেকে একটু সতর্ক করি। আজকেও সতর্ক করছি যে এই যে যেভাবে পুরনো জিনিস ভেঙে ফেলা হচ্ছে, যেভাবে নির্বিচারে হকার উচ্ছেদ হচ্ছে, কোনো রকম বিকল্প ব্যবস্থা না করে যেভাবে মানুষের বিল্ডিং ভেঙে দেওয়া হচ্ছে। বিল্ডিং ভেঙে দেওয়ার কতগুলো নিয়ম আছে। বিল্ডিং ভেঙে দেওয়ার নিয়ম হচ্ছে, যদি ধরুন আপনি আমি কেউ অবৈধ বিল্ডিং করি বা ইল্লিগাল বিল্ডিং করি, তাহলে আমাকে মিউনিসিপ্যালিটি থেকে চিঠি দেওয়া হবে, কারণ দর্শাতে বলা হবে কেন আমি করেছি, এবং তার যথাযথ কাগজপত্র চাওয়া হবে। তারপর যদি সেগুলো আমি নির্দিষ্ট সময়ের মধ্যে আমি যদি সরকারকে দেখাতে না পারি, তখন আমার যে বাড়ির যে অবৈধ অংশ সেটা সরকার ভেঙে দিতে পারে। কিন্তু এখানে কোনো ন্যায় বিচারের ব্যাপার নেই, কারণ কাউকে আইনের কাছে নিয়ে যাওয়া হচ্ছে না, সরাসরি তাকে তার বিল্ডিংটা ভেঙে দেওয়া হচ্ছে। এবং তার জন্য বিল্ডিং ভাঙছেন ঠিক আছে, কিন্তু যারা ওই বিল্ডিংয়ের প্রমোটার, যে ইঞ্জিনিয়ার সেই সময় মিউনিসিপ্যালিটিতে ছিলেন, মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়াররা তো বিল্ডিং মানে প্ল্যান পাস করেন, প্ল্যান পাস করার পর সেটা সরজমিনে দেখার কাজ, তারা কি করছিলেন, সেই মিউনিসিপ্যালিটির অফিসাররা কি করছিলেন, তাদের জন্য কোনো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এছাড়াও শুভেন্দু অধিকারী একটি কথা, দারুণ কথা বলেছেন, দারুণ কথা মানে কথাটা শুনলে আপনিও অবাক হবেন, যে বাংলাদেশিদের যদি হাওড়া শিয়ালদা স্টেশনে পাকড়াও করা হয় তাহলে তাদের কোনো বিচার হবে না, সোজা তাদেরকে বাংলাদেশে ওপারে পাঠিয়ে দেওয়া হবে। বুঝতে পারছেন, কালকে আমাকে আপনাকে হাওড়া স্টেশন থেকে তুলে নিয়ে বাংলাদেশি বলে ওপারে পাঠিয়ে দেবে। আমি বাংলাদেশি কিনা, আমি ভারতীয় কিনা, তার ডকুমেন্ট আদালতের কাছে প্রডিউস করার সময়টুকু আমি পাবো না। যে এইভাবে একখানা স্বৈরতান্ত্রিকভাবে যেভাবে সরকার চলছে, এভাবে সরকার পশ্চিমবাংলায় আগে কখনো চলেনি, সিদ্ধার্থ শঙ্কর রায়ের পরে জ্যোতিবাবুর সময়ও চলেনি। তাদের সময় তো গণহত্যা হয়েছে, একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছে, এগুলো তাদের ব্যর্থতা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় চুরি চামারি হয়েছে, চাকরি চুরি হয়েছে, কিন্তু এই রকম স্বৈরতান্ত্রিক ব্যবস্থাটা ছিল না যে সব ভেঙে দেব, সব গুড়িয়ে দেব, যাকে মনে হবে বাংলাদেশে পাঠিয়ে দেব, যাকে মনে হবে তুলে নিয়ে গিয়ে থানায় ঢুকিয়ে তাকে বেধড়ক মারাবো। এই জিনিসগুলো ছিল না, এগুলো ছিল না। নিশ্চয়ই চুরি চামারি ছিল, তাই তো মানুষ পরিবর্তন চেয়েছিলেন। কিন্তু পরিবর্তন মানে এই নয় যে কারোর বাড়ি বুলডোজ করে দেওয়া হবে বিনা নোটিশে, কাউকে তার রুটি রুজি কেড়ে নেওয়া হবে তার বিকল্প ব্যবস্থা না করে। এই রকম পরিবর্তন তো মানুষ চায়নি। আমরা শুভেন্দুবাবুর কাছ থেকে আরও একটু মানবিকতা আশা করি। আমি জানি তিনিও একদম গ্রাসরুট থেকে উঠে এসেছেন, তিনি হতে পারেন রাজনৈতিক পরিবারের একজন মানুষ, কিন্তু তিনি গ্রাসরুট পলিটিক্সটা খুব ভালো বোঝেন, মানবিক দিকটা বুঝতে চান। নন্দীগ্রাম আন্দোলনে তার অবদানটা কেউ ভুলতে পারে না, কিন্তু তারপরেও
তারপরেও তিনি ক্ষমতায় আসার পর এই রকম মানসিকতা নিয়ে যদি চলেন, সত্যি বলছি আপনাদেরকে যে শুভেন্দু অধিকারী সম্বন্ধে যেটুকু ভালো ধারণা মানুষের আছে সেটুকু আর থাকবে না। উল্টো দিকে কিন্তু তৃণমূল আবার বাউন্স ব্যাক করতে শুরু করেছে। তারা ছোট ছোট আন্দোলনের মাধ্যমে পথে নামতে শুরু করেছে, এবং এই পথে নামাটা কত ভয়ঙ্কর রূপ নিতে পারে সেটা কিন্তু আগামী 1-1.5 বছরের মধ্যেই আমরা দেখতে পাবো, যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন বিরোধী নেত্রী যিনি কিন্তু এখান থেকে বামফ্রন্টের 34 বছরের শাসনকে উপড়ে ফেলেছিলেন। তার পক্ষে কোনো কিছুই অসম্ভব না আন্দোলনের চূড়ান্ত পর্যায়কে আন্দোলনকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তিনি কিন্তু পারেন। এবার তার দলের বেশ কিছু লোক এদিক ওদিক চলে যাচ্ছেন, বিশেষ করে নেতারা। কর্মীরা খুব একটা যাচ্ছেন না, তারা ঘরে বসে গিয়েছেন, ভয় পাচ্ছেন, কারণ তাদের ওপর মারধর হচ্ছে, তাদের বাড়িতে চড়াও হচ্ছেন কিছু লোক। তার জন্য তারা হয়তো ঘরে বসে গিয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে তারা কিন্তু চুপচাপ বসে আছেন। তারা হয়তো প্রস্তুতি নিচ্ছেন। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন পথে নামবেন, আগামী দিন যখন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে ফিরবেন, দেখবেন এই মানুষগুলোই কিন্তু সেই আন্দোলনে সামিল হচ্ছে। আমি বলছি না যে এখানে কোনো গণ অভ্যুত্থান হোক, এটা কাম্যও নয়, কিন্তু যেভাবে নির্বিচারে হকার উচ্ছেদ হয়ে যাচ্ছে, গরিব মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, এইটা বোধহয় সরকারের পক্ষে যাচ্ছে না। সরকার এটা যত তাড়াতাড়ি বোঝে ততই ভালো। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মুছে ফেলা সম্ভবত এই দশকে কেন, এই শতকেও সম্ভব হবে না কোনো রাজনৈতিক দলের পক্ষে। কারণ তিনি যেখান থেকে উঠে এসেছেন, একজন সামান্য ফুটপাতের দুধ বিক্রেতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, সেখান থেকে তাকে হয়তো সরিয়ে দেওয়া যায় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। মানুষের মন থেকে তাকে মুছে ফেলা কিন্তু কোনোভাবেই আর সম্ভব নয়। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। নমস্কার।